চলো আমরা এখন আলোচনা করি বর্তমান সময়ে ওয়েব টেকনোলজি বা ওয়েব ইন্ডাস্ট্রিতে কী কী নতুনত্ব বিষয় রয়েছে বা কী কী বিষয় এখন খুবই বেশি মানুষের মধ্যে ব্যবহার হচ্ছে বা ব্যবহার হবে সেগুলো নিয়ে আলোচনা করি। অটোমেশন, আমরা জানি এখন প্রত্যেকটা বিষয়ের মধ্যে অটোমেশন চলে এসেছে। আমরা টিকিটিং সিস্টেম, আমরা জানি যে আমরা এখন বর্তমান যুগে মেট্রো রেল বা ট্রেনের টিকিট কিন্তু আমরা অটোমেটিকলি বাসায় বসেই মোবাইলের মাধ্যমে ক্রয় করতে পারি। টিকিটিং সিস্টেম, রেজাল্ট সিস্টেম, এরপরে হচ্ছে অ্যাডমিশন সিস্টেম বা আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু অটোমেশন চলে এসেছে। তো অটোমেশন কিন্তু এখন আমাদের নিত্যদিনের সঙ্গী এবং এটি ডে বাই ডে বাড়তে থাকবে এবং আমাদের জীবনযাত্রাকে আরও বেশি সহজ করে ফেলবে। তাহলে অটোমেশন একটি ইম্পর্টেন্ট বিষয়। এআই নিয়ে কথা বললে আসলে বলা শেষ হবে না, কারণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটি আমাদের বর্তমান জীবনের সঙ্গে অলরেডি জড়িত হয়ে গেছে এবং ইন ফিউচারে এআই আরও অনেক কিছু করবে। এআইয়ের মাধ্যমে অনেক কিছু প্রেডিক্ট করে বা অনেক কিছু অনুমান করে আমরা অনেক কাজ করতে পারি। যেমন তোমাদেরকে একটু উদাহরণ দেই, এআইয়ের ক্ষেত্রে কীভাবে কাজ হয়ে থাকে। আমরা আমাদের দক্ষতা দ্বারা, আমরা আমাদের অভিজ্ঞতা দ্বারা একটি ডিসিশন নিয়ে থাকি। আমি যদি বলি রহিম বৃষ্টি হলে ফুটবল খেলে, কারণ যখন বৃষ্টি হয় তখন রহিম ফুটবল নিয়ে বের হয়ে যায়। তার বৃষ্টির সঙ্গে রহিমের কিন্তু একটি সম্পর্ক রয়েছে। যেহেতু আমি রহিমকে চিনি এবং রহিমের এই অভ্যাসটাকে আমি জানি, আমি কিন্তু এই মেসেজটা আমি বলতে পারি বা এই পূর্বাভাসটা আমি কি দিতে পারি। এই সেম বিষয় যদি আমি একটা কম্পিউটারকে ট্রেন করি বা একটি ডিভাইসকে ট্রেন করি, সেই ডিভাইসও কিন্তু আমার মতো করে বলতে পারবে যে রহিম বৃষ্টি হলে ফুটবল খেলবে। তার মানে আমি যদি ডিভাইসটাকে বলি যে এখন বৃষ্টি হচ্ছে, ডিভাইস কিন্তু সঙ্গে সঙ্গে বলে দিবে তার রহিম হয়তোবা মাঠে ফুটবল খেলছে। এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, তার মানে কি আমরা মানুষ হিসেবে যেই বুদ্ধিমত্তা বা যেই বিষয়গুলো নিয়ে চিন্তা করি, যেভাবে চিন্তা করি, একটি মেশিনকে ঠিক সেভাবেই ট্রেন করা এবং সেভাবে তার কাছ থেকে আউটপুট বের করে নিয়ে আসাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এগুলো কিন্তু এখন বর্তমান সময়ে খুবই পপুলার টপিক এবং আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ ডিভাইসগুলো আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। এরপরে আমরা কথা বলতে পারি ভার্চুয়াল রিয়েলিটি। তোমরা অনেকেই ভিআর বক্সের নাম শুনেছো, মানে এই যে চোখের উপরে এক ধরনের বক্স বা এক ধরনের ডিভাইস সংযোগ করে দেখা যায়। তো ওই ডিভাইসের মধ্যে মোবাইল ফোন রাখা যায়। মোবাইল ফোন রাখলে তোমার কাছে মনে হবে যে অ্যাকচুয়ালি মোবাইল ফোনের স্ক্রিনটা কতটুকু হয়, 5 ইঞ্চি বা 6 ইঞ্চি বা 6.5 ইঞ্চি এরকম টাইপের হয়ে থাকে। এই 6 ইঞ্চি ডিসপ্লেটাকে সে অনেক বড় করে দেবে, চোখের সামনে নিয়ে আসবে এবং যেহেতু চোখের সঙ্গে লাগানো থাকে আশেপাশের আর কোনো কিছু আমরা দেখব না। এবং যেগুলো একটু হাই কোয়ালিটির ভিআর, সেক্ষেত্রে আমি যখন ডিভাইসটি পরে থাকবো আমার কাছে মনে হতে পারে যে আমি ডিভাইসের মধ্যে যে ভিডিওটা দেখব সেই ভিডিওর একটি পার্ট, মানে হচ্ছে আমি হয়তো বা সাগর পাড়ে রয়েছি অথবা মরুভূমিতে রয়েছি ইত্যাদি বিষয়গুলো। মানে বাস্তব যে জগৎ সেটিকে ভার্চুয়ালি আমাদের কাছে নিয়ে আসা। আমরা হয়তোবা রুমে থাকবো, আমার বাসায় থাকবো, বাট আমার মনে হবে আমি হয়তোবা অন্য কোথাও রয়েছি। এই ফিলটাকে তৈরি করে দেয় ভার্চুয়াল রিয়ালিটি, মানে বাস্তব জগৎটাকে ভার্চুয়াল জগতে নিয়ে আসা। এরপরে বিগ ডেটা, এটি একটি গুরুত্বপূর্ণ টপিক। আমরা ডে বাই ডে অসংখ্য ডেটা নিয়ে কাজ করছি। আমাদের ডেটার পরিমাণ এত বাড়ছে যে সেটা বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন পর্যন্ত চলে যাচ্ছে। এত ডেটা, এই যে এত ডেটা থেকে আমাদের কাঙ্ক্ষিত যে ডেটা সেটিকে খুঁজে বের করতে হবে। কিন্তু তোমরা খেয়াল করে দেখো, আমরা গুগলে যদি সার্চ করি কি পাই না, সবই পাই। তাহলে গুগলে কত জিবি ডেটা স্টোর করা আছে বা কত লক্ষ লক্ষ কম্পিউটারের সঙ্গে গুগলের যে সার্চ ইঞ্জিন সেটির সম্পর্ক রয়েছে। আমি যেই টপিকটা সার্চ করতেছি সেটি কিন্তু গুগলের কম্পিউটার বা গুগলের সার্চ ইঞ্জিন আমাকে খুঁজে বের করে এনে দিচ্ছে। এই কাজটা কিন্তু খুব বেশি সহজ নয়। আমি যদি একজন মানুষকে বলি যে 1 লক্ষ ডেটা থেকে আমার একটি ডেটাকে খুঁজে বের করে দিতে হবে, তোমরা চিন্তা করে দেখো কাজটা কত কঠিন। তাহলে এই যে এত ডেটা, এই এত ডেটাকে কন্ট্রোল করার জন্য বা হ্যান্ডেল করার জন্য বিগ ডেটা টেকনোলজি চলে এসেছে। এটি একটি কনসেপ্ট, এখানে অনেক রিসার্চ হয়, অনেক অ্যালগরিদম ডিজাইন করা হয় এই বিগ ডেটাকে ম্যানেজ করার জন্য, অনেক প্রসেস রয়েছে। এ সকল বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে বিগ ডেটা। এরপরে আমরা সাইবার সিকিউরিটি নিয়ে কথা বলতে পারি। সাইবার সিকিউরিটি বর্তমান সময়ে অনেক প্রচলিত এবং হট টপিক। কারণ হচ্ছে
আমরা যেহেতু এখন ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত হয়ে গেছি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইন্টারনেটের সংযোগ রয়েছে। যেহেতু ইন্টারনেটের সংযোগ রয়েছে, এই ইন্টারনেটের মধ্যে কিন্তু অপরাধ বা সাইবার থ্রেট বা হ্যাকিংয়ের বিষয়গুলো জড়িত রয়েছে। তাহলে আমাদের যে তথ্যগুলো আমরা কিন্তু ফ্রিকুয়েন্টলি নিজের ইচ্ছায় আমাদের পার্সোনাল বা ব্যক্তিগত বিষয়গুলো কিন্তু ইন্টারনেটে আপলোড করে দিচ্ছি, ফেসবুকে পোস্ট করছি, ইমেইলের মাধ্যমে কাউকে বলে দিচ্ছি, বা ফেসবুক চ্যাটের মাধ্যমে কাউকে বলে দিচ্ছি। আমাদের ব্যক্তিগত তথ্যগুলোকে আমরা নিজেরাই কিন্তু পাবলিশ করছি। আবার অনেক ক্ষেত্রে নিজের পার্সোনাল মেসেঞ্জারে মানে মেসেজ আমি কারোর সঙ্গে কথা বলছি, সেটি হয়তো বা গোপন থাকবে, কিন্তু যদি অন্য কোনো পক্ষ বা কোনো হ্যাকার যদি চায় যে সেটিকে হ্যাক করে দেখে ফেলার জন্য, সেটি কিন্তু আমাদের জন্য খুবই সমস্যার বিষয়। তাহলে এই ভার্চুয়াল বা সাইবার জগতে বা ওয়েবের জগতে কিন্তু আমাদের সিকিউরিটি নিয়ে ভাবতে হবে। আমাদের টিম থাকবে যারা এই সকল সিকিউরিটিগুলো দেখবে, আমাদের তথ্যগুলো যেন হ্যাক না হয়, অন্য কেউ যেন জানতে না পারে যে আমি কি করছি, কি দেখছি, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই সকল বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য সাইবার সিকিউরিটি রয়েছে। এরপরে ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং কিন্তু এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম। ক্লাউড কম্পিউটিং মানে কি? মানে হচ্ছে আমি ভার্চুয়ালি কম্পিউটিং সেবা নিব, মানে ভার্চুয়ালি কম্পিউটিং সেবা নিব। যেমন হচ্ছে আমার একটি হাই পারফরমেন্স কম্পিউটার দরকার। আমার কাছে একটি নর্মাল কম্পিউটার রয়েছে বা ল্যাপটপ রয়েছে, বাট রিসার্চের একটি কাজের জন্য আমার হাই পারফরমেন্স কম্পিউটার লাগবে। যেমন আমার হয়তো বা 10 কোরের প্রসেসর লাগবে, অথবা আমার 20 জিবি র্যাম লাগবে, মানে 20 জিবি র্যাম লাগবে, অথবা আমার গ্রাফিক্স মেমোরি লাগবে। এই যে হাই পারফরমেন্স কম্পিউটার, এই কম্পিউটার কিনতে আমার প্রয়োজন প্রায় কয়েক লক্ষ টাকা। আমি যেটা করতে পারি, আমি একটি ক্লাউড সার্ভিস যারা প্রোভাইড করে তাদেরকে আমি বলবো আমাকে একটি কম্পিউটার আপনারা ক্রিয়েট করে দিবেন। আমার যেহেতু রিসার্চের কাজের জন্য লাগবে, সেক্ষেত্রে হয়তো বা আমি 10 দিন বা 20 দিন ইউজ করব। তাহলে আমি 1 মাসের একটি প্যাকেজ নিয়ে নেব। তাহলে 1 মাসের জন্য তারা আমাকে একটি কম্পিউটার তৈরি করে দিবে। কম্পিউটারটা কিন্তু তাদের কাছে থাকবে, মানে হয়তো বা আমেরিকাতে থাকবে, বা কানাডাতে থাকবে, বা সিঙ্গাপুরে থাকবে। কম্পিউটারটা থাকবে সিঙ্গাপুরে, বাট তারা আমাকে একটি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিবে। সেই ইউজার নেম পাসওয়ার্ডের মাধ্যমে আমি আমার নর্মাল কম্পিউটারের মাধ্যমে ওই কম্পিউটারে প্রবেশ করব, এবং আমি যেই কাজটা করতে চাই সেই কাজটা আমি ওই কম্পিউটারে লোড করব, ওই কম্পিউটার প্রসেস করবে, দেন আমাকে ফলাফল দিয়ে দিবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে কিন্তু কম্পিউটারটা ফিজিক্যালি বা বাস্তবিকভাবে রয়েছে সিঙ্গাপুরে বা আমেরিকাতে, বাট আমি কিন্তু সেটিকে লজিক্যালি ব্যবহার করতে পারতেছি। আবার চিন্তা করে দেখো যে তোমরা গুগল ড্রাইভ ইউজ করো, তোমরা অনেকেই গুগল ড্রাইভের মধ্যে অনেক তথ্য রেখে দাও, বা গুগল ফটোস রয়েছে। আমরা অনেকেই নিজের ক্যামেরার সঙ্গে বা মোবাইলের সঙ্গে গুগল ফটোসের লিঙ্ক করে ফেলি। লিঙ্ক করলে কি হয়, আমরা মোবাইলে যে ছবি উঠি না কেন সেগুলো অটোমেটিকলি গুগল ফটোস বা গুগল ড্রাইভে চলে যাবে। এই যে গুগল ড্রাইভের যে সেবাটা, গুগল ফটোসের যে সেবাটা, এটি কিন্তু ক্লাউডের সেবা, মানে এটিকে মূলত ক্লাউড বলা হয়। তাহলে ক্লাউড কিন্তু সার্ভার বা স্টোরেজের সেবা দিতে পারে, সফটওয়্যারের সেবা দিতে পারে। তোমরা যারা অফিস 365 মাইক্রোসফটের অফিস যে সফটওয়্যার রয়েছে, মাইক্রোসফট অফিস, তার মধ্যে একটি ভার্সন রয়েছে 365। এই সফটওয়্যারটা কিন্তু অনলাইনেই থাকে এবং অনলাইন থেকেই ব্যবহার করা যায়। তাহলে এই 365 সফটওয়্যারটা কিন্তু আমরা চাইলে অনলাইনের মাধ্যমে ব্যবহার করতে পারি। তাহলে আমরা চাইলে ভার্চুয়ালি, মানে আমার নিজের কম্পিউটারে নিজের কাছে রেখে ব্যবহার না করে দূরবর্তী কোথাও রেখে, মানে সফটওয়্যার ব্যবহার করতে পারি, দূরবর্তী কোথাও আমরা ডেটা রাখতে পারি, বা দূরবর্তী কোনো একটি কম্পিউটারকে আমরা ব্যবহার করতে পারি। এরকম যে বিষয়গুলো রয়েছে ভার্চুয়ালি, এই সকল বিষয়গুলোর যে সেবা, এটিকেই মূলত বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এরপরের টার্মসটা কি? ব্লক চেইন। ব্লক চেইন বলতে মূলত হচ্ছে ডেটাগুলোকে নিয়ে ব্লক তৈরি করা হয়, এবং একটি ব্লকের সঙ্গে আরেকটি ব্লকের চেইন বা শিকলের মতো কানেকশন তৈরি করা হয়। এটি এমন একটি টেকনোলজি, এই টেকনোলজির মাধ্যমে লক্ষ লক্ষ ডেটাকে একসঙ্গে একটি ব্লক বা চেইনের মধ্যে নিয়ে আসা হয়। এই চেইনটা এত শক্তিশালী হয় যেই ক্ষেত্রে হ্যাকিং করা অসম্ভব হয়ে দাঁড়ায়। মানে এটি তোমরা খুব ভালো করে অনেকেই জানো যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের নাম হয়তো অনেকেই শুনে থাকবা। তো বিটকয়েন তৈরি করা বা বিটকয়েনের যেই নেটওয়ার্কটা, সেটি কিন্তু ব্লক চেইনের মাধ্যমে মেনটেন করা হয়। তাহলে ডেটাগুলোকে কি করা হয়, ব্লকে নিয়ে আসা হয় এবং একটি ব্লকের সঙ্গে আরেকটি ব্লকের সংযোগ করা হয়। সেক্ষেত্রে অসংখ্য ব্লক তৈরি হয়ে যায়, একই ডেটার অনেকগুলো কপি তৈরি হয়ে যায়, যার কারণে কোনো একজন হ্যাকার যদি একটি কপিকে রিসিভ করে সেটিকে চেঞ্জ করে ফেলে, বাট অন্য কপি কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। এরকমভাবে লক্ষ লক্ষ কপি কিন্তু সে চেঞ্জ করতে পারবে না।
তো যার কারণে এই ক্ষেত্রে তথ্য হ্যাক হওয়া খুবই অসম্ভব এবং অনেক বেশি সিকিউরিটি প্রদান করে। সো এই হচ্ছে ব্লক চেইন। এরপরে আমাদের টপিক হচ্ছে আইওটি। আইওটি মানে হচ্ছে কি ইন্টারনেট অফ থিংস। আমরা মূলত আলোচনা করছি রিসেন্ট যেই টপিকগুলো রয়েছে বর্তমান ইন্ডাস্ট্রিতে সেগুলো নিয়ে আলোচনা করছি। তাহলে আইওটি মানে হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এই কনসেপ্টটা এসেছিল হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের মধ্যে ইন্টারনেট থাকবে বা আমাদের জীবনের সঙ্গে যতগুলো থিংস বা বিষয় জড়িত, যেমন একটি পেন বা একটি হোয়াইট বোর্ড বা একটি ফ্যান বা একটি লাইট ইত্যাদি, এই সমস্ত কিছুর সঙ্গে ইন্টারনেট থাকবে। একটি লাইটকে ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। একটি পেন সেটি কোথায় আছে ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে বলে দিবে। তো থিংস মানে কি বস্তু। তো প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইন্টারনেট যখন চলে আসবে তখন সেই টপিকসটা বা সেই কনসেপ্টটাকে বলা হচ্ছে ইন্টারনেট অফ থিংস। তো আমরা এখন তোমরা চিন্তা করে দেখবা যে আমরা কিন্তু এখন ম্যাক্সিমাম বিষয়গুলোর মধ্যে ইন্টারনেট নিয়ে এসেছি। আমরা যে হেডফোন ইউজ করি, ব্লুটুথ হেডফোন, সেটি কিন্তু আমাদের মোবাইলের সঙ্গে কানেক্টেড হয়ে যায়। আমরা মাউস কিবোর্ড ইউজ করি ওয়্যারলেসলি, এবং এখানেও কিন্তু ইন্টারনেট আমরা নিয়ে আসতে পারি। এরকমভাবে প্রত্যেকটা বিষয়ের সঙ্গে যখন ইন্টারনেট চলে আসবে সেই যে কনসেপ্টটা বা সেই যে টপিকটা সেটিকে আমরা বলবো ইন্টারনেট অফ থিংস। তাহলে আমরা কী কী নিয়ে আলোচনা করলাম? অটোমেশন নিয়ে কথা বললাম। অটোমেশন নিয়ে বিভিন্ন রকম অটোমেশন রয়েছে, এই সম্পর্কে তোমরা দেখে নিবা বইতে, বেশ কিছু পয়েন্ট রয়েছে। এরপরে এআই নিয়ে কথা বললাম বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ভার্চুয়াল রিয়ালিটি, বিগ ডেটা, এরপরে রয়েছে সাইবার সিকিউরিটি, ক্লাউড কম্পিউটিং, ব্লক চেইন, ইন্টারনেট অফ থিংস ইত্যাদি। আশা করছি এই যে টপিকগুলো তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী টপিকে কথা হবে এই টপিকের জন্য। আশা করছি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ।